মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সালাউদ্দিন আহমদ, মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রস্তাব করছি মাননীয় স্পিকার, জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে আনিত একটি বিল, জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026 মহান সংসদ উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় সদস্যবৃন্দ উত্থাপনের আপত্তি জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা 4। আপনি আপত্তি ব্যাখ্যা করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে যেই বিলটি উত্থাপন হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে যে বিলটা আনা হয়েছে, সেই বিলে যদি আমরা দেখি, এখানে কমিশন বলতে জাতীয় মানবাধিকার কমিশনকে বোঝানো হয়েছে এবং এখানে 2 ঘতে সংজ্ঞার মধ্যে আমরা যদি দেখি, বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার, এটার ব্যাখ্যাটা দেওয়া হয়েছে রাজনৈতিক প্রতিরোধের পরিবর্তে সংকীর্ণ ও ব্যক্তিগত স্বার্থে সংঘটিত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এটাকে একভাবে দেখা হবে। আর আরেকটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের উদ্দেশ্য যেই কার্যাবলীগুলো সংগঠিত হয়েছে সেটাকে একভাবে দেখা হবে। মাননীয় স্পিকার, প্রবলেমের জায়গাটা যেটা, সেটা হচ্ছে সংকীর্ণ ও ব্যক্তিগত স্বার্থে যে ধরনের সংগঠিত হত্যাকাণ্ড হয়েছে সেটাকে কে ডিফাইন করবে? সেটাকে কিন্তু ডিফাইন করবে এই আইন অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন, অর্থাৎ এই ইনডেমনিটিটা জাতীয় মানবাধিকার কমিশনের উপরে নির্ভর করবে। এবার এই জাতীয় মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ, সেটা কিন্তু ইতিমধ্যে ল্যাপস করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এখন এই জাতীয় মানবাধিকার কমিশনটা, এটা যে 2009 সালের অনুযায়ী যদি চলে, তাহলে সেটা কিন্তু পুরোপুরি সরকার নিয়ন্ত্রিত একটা মানবাধিকার কমিশন। যেই মানবাধিকার কমিশন বিরোধী দল ও মতকে দমনের জন্য ব্যবহার করা হয়েছে, ভিকটিম ব্লেমিং এর জন্য ব্যবহার করা হয়েছে, যেই মানবাধিকার কমিশন গুম খুনের বৈধতা উৎপাদন করা হয়েছে। মাননীয় স্পিকার, এই মানবাধিকার কমিশনকে যদি আমরা মন্ত্রণালয়ের অধীনে রাখি এবং ওই মানবাধিকার কমিশনের মধ্য দিয়েই যদি আমরা জুলাই গণ অভ্যুত্থানের এই কার্যক্রমগুলোকে বিচারের এবং নিরীক্ষণের দায়িত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে এই নিরীক্ষণ কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। এছাড়াও আমরা যদি দেখি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে নগ্নভাবে দলীয়করণ করা হচ্ছে, ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকে যেভাবে দখল করা হয়েছে, যেভাবে বিসিবিকে, যেভাবে এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে হচ্ছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে, যেভাবে দখল করা হয়েছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড। এবং আমি যখন এই জায়গায় কথা বলছি, ঠিক এই মুহূর্তে 28 জন বিচারককে মাননীয় স্পিকার তাদেরকে শোকজ দেওয়া হয়েছে। তাদের ব্যক্তিগত, তাদের চ্যাট গ্রুপে তারা হচ্ছে তাদের মতামত প্রকাশ করার কারণে বিচারকদের হচ্ছে মাননীয় স্পিকার শোকজ দেওয়া হয়েছে। এই বাস্তবতায় আমরা এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যদি জাতীয় মানবাধিকার কমিশনকে একটা মন্ত্রণালয়ের অধীনে রাখি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাখি, তাদের মাধ্যমে আমরা নিরপেক্ষ কোনো ধরনের অনুসন্ধান আমরা কতটা পাবো সেটা নিয়ে কিন্তু আমরা সন্দিহান। সেই জায়গা থেকে এই বিলটিকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, এটাকে যদি আমরা ফাংশনাল করতে চাই, শুধুমাত্র অর্নামেন্টাল না, যদি আমরা ফাংশনাল করতে চাই, তাহলে জাতীয় মানবাধিকার কমিশনকে অবশ্যই সেটাকে অটোনমাস করতে হবে। আমার সামনে যারা আছেন, আমরা হয়তো আমাদের থেকে এখানে প্রত্যেকটা সদস্য নির্যাতন, নিপীড়ন এবং তাদের যে পলিটিক্যাল রিপ্রেশনের মাত্রা শত সহস্র গুণ বেশি। আমরা তাদের কাছে প্রত্যাশা করেছিলাম এই জাতীয় মানবাধিকার কমিশনকে তারা একটা স্বতন্ত্র বডিতে নিয়ে যাবে, অথচ আমরা দেখলাম যারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তারাই এটাকে একটা মন্ত্রণালয়ের অধীনে রাখতে চাচ্ছে। এই অজুহাতে যে জাতীয় মানবাধিকার কমিশন যদি অটোনমাস হয়ে যায়, তাহলে সেটাকে হচ্ছে এটার জবাবদিহিতা কিভাবে নিশ্চিত হবে? মাননীয় স্পিকার, আমাদের ইলেকশন কমিশন, আমাদের হচ্ছে পিএসসি, আমাদের হচ্ছে দুর্নীতি দমন কমিশন, যদিও এটা কাজের কেতাবে আছে, গোয়ালে নাই, কিন্তু এটা কিন্তু একাডেমিক ভাবে এটাকে ইভেন ইন্টারন্যাশনালিও এই জিনিসটা কিন্তু অটোনমাস হওয়ার কথা।
সেজন্য মাননীয় স্পিকার, যেভাবে বর্তমানে প্রতিষ্ঠানগুলো নগ্নভাবে দলীয়করণ করা হচ্ছে, সেজন্য জাতীয় মানবাধিকার কমিশন যে দলীয়করণ করা হবে না, আবার বাপের দোয়া একটা মানবাধিকার কমিশন বা বিরোধী দল দমন কমিশন করা হবে না, এটার প্রতি কিন্তু আমাদের আস্থা নাই। সেই জায়গাটা থেকে আমরা আপনার মাধ্যমে আমরা এই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ আমাদের HPM এর কাছে অনুরোধ থাকবে, এই বিলটা পাশ করার আগে যেন জাতীয় মানবাধিকার কমিশনের আমরা এটা যেন ইভেন উনার দলেরও একজন মাননীয় সংসদ এই বিষয়ে বক্তব্য দিয়েছেন এবং উনি পয়েন্ট বাই পয়েন্ট এই বিষয়গুলোকে ব্যাখ্যা করেছেন। যদি জাতীয় মানবাধিকার কমিশন দলীয়করণ করা হয়, দিন শেষে গুম খুন থেকে শুরু করে আমাদের এই জুলাই ইনডেমনিটি, এইটা দিন শেষে হচ্ছে যে পেপারেই থেকে যাবে, এটা দিন শেষে কোনো বাস্তবায়ন হবে না। সেই জন্য মাননীয় স্পিকার, এই বিলটা পাশ হওয়ার আগে আমাদের জাতীয় মানবাধিকার কমিশনের এই বিলটা হচ্ছে সুরাহা হওয়া, নিষ্পত্তি হওয়া জরুরি। না হয় বিসিবির মতো আমরা আবার বাপের দোয়া কমিশন দেখতে পাবো, আমরা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মতো আবার দলীয়করণ দেখতে পাবো, আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে যেভাবে এক ধরনের দলীয়করণ করা হয়েছে আমরা সেটি দেখতে পাবো, আমরা বিচার বিভাগকে আবার যেভাবে এখন ভয়ের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এখন কিসের মধ্যে কি পান্থাবাতে গিয়েছে, যাই হোক। মাননীয় স্পিকার, আমাদের উত্থাপন করার বিষয়টা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা দেওয়ার জন্য, সাংবিধানিক এবং আইনি সুরক্ষা দেওয়ার জন্য। সেটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে, জুলাই যোদ্ধাদের দাবি ছিল। তার প্রেক্ষিতে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, তার মধ্যে অঙ্গীকারনামার একটা দফা ছিল এবং সেই দফাটা পরবর্তীকালে যেদিন সই করব সেদিনও একটা আন্দোলনের প্রেক্ষিতে আমরা অনুরোধ করে কমিশনকে অ্যামেন্ডমেন্ট আনিয়েছিলাম তাদের দাবির প্রেক্ষিতে। তার মানে যারা জুলাই গণ অভ্যুত্থানে, ছাত্র গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, তাদের উপরে তো হানাদার বাহিনীর মতো গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের সন্ত্রাসী গোষ্ঠী এবং পেটুয়া বাহিনী নিপীড়ন চালিয়েছে, অত্যাচার চালিয়েছে, গণহত্যা চালিয়েছে। জনতার প্রতিরোধের মুখে তাদের মধ্যেও কেউ কেউ প্রাণ হারিয়েছে, এটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে, আমরা বলেছি। সুতরাং তাদেরকে সাংবিধানিক এবং আইনি সুরক্ষা দেয়া দরকার। সেই প্রেক্ষিতে এই আইনটা, অধ্যাদেশটা ইন্টারিম গভর্নমেন্ট প্রণয়ন করে সবার মতামতের প্রেক্ষিতে। হ্যাঁ, এখানে যদি আপনি সংশোধন আনয়ন করতে চান, মাননীয় সদস্যের উদ্দেশ্যে বলছি, সেটা সেকেন্ড রিডিং মধ্যে আপনি সংশোধনে আনতে পারতেন, আগে নোটিশ দিতে পারতেন, সেই সংশোধনীগুলো নিয়ে আমরা আলাপ করতে পারতাম। সেটা এক্সট্রা স্টেজ। এখন বিল উত্থাপনের পরে বা উত্থাপনের অনুমতি চাওয়ার পরে আপনি পারেন বিধি মোতাবেক ৭৪, ৭৫, ৭৬ বিধিতে পারেন, কিন্তু এর প্রেক্ষিতে আমার যে জবাবগুলো আজকে দিতে হবে ফর রেকর্ড, সেই জবাবগুলো আমার বলা উচিত, জবাব দেওয়া উচিত। এখানে ক্রিকেট কন্ট্রোল বোর্ড কিভাবে আসলো মাননীয় স্পিকার? বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ইন্টারিম গভর্নমেন্টের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার প্রয়োগ করে সারা বাংলাদেশের জেলা কমিটিগুলোকে প্রভাবিত করে সেভাবে নিয়ে আসে। বাংলাদেশে যেগুলো রেজিস্টার্ড ক্লাব ছিল তাদের কাউন্সিলরদেরকে, হ্যাঁ, তাদেরকে প্রভাবিত করে সরকারি ক্ষমতা প্রয়োগ করে এবং হাইকোর্টে যে রিটটা দাখিল করা হয়েছিল সেটা হার্ড না করে পেন্ডিং রেখে, এখনো স্টিল ইট ইজ পেন্ডিং উইথ দি চেম্বার কোর্ট আই থিঙ্ক, করে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে একতরফা ভাবে ক্রিকেট বোর্ডের একটা বোর্ডিং করা। তার প্রেক্ষিতে বর্তমান গণতান্ত্রিক সরকার মাননীয় ক্রীড়ামন্ত্রীর নেতৃত্বে তিনি একটা ইনকোয়ারি বোর্ড করে দিলেন, কি কি অনিয়ম হয়েছে না হয়েছে ফাইন্ড আউট করার জন্য। সেই তদন্ত কমিটি রিপোর্ট প্রদান করার পরে তারা ডিক্লেয়ার করলো এখানে যথেষ্ট অনিয়ম হয়েছে, আরো অনেক কথা আমি বলতে পারতাম, বলছি না। তারপরে সেটা ডিজলভ হয়েছে, ডিজলভ হওয়ার পরে একটা ক্রিকেট কন্ট্রোল বোর্ড হয়েছে, আহ্বায়ক কমিটি হয়েছে, অ্যাডক কমিটি। কাকে দিয়ে হয়েছে? এই দেশের কৃতি ক্রিকেটার, বাংলাদেশে সবচেয়ে পরিচিত, সারা বিশ্বে পরিচিত তামিম ইকবালকে দিয়ে। মাননীয় স্পিকার, আমি জানি আপনার সময় নষ্ট করছি,
কিন্তু ফর রেকর্ড আপনি জুলাই অভ্যুত্থান সুরক্ষা এটার উপর বলেন। ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অ্যাডক কমিটিটা করা হয়েছে। আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি না। এখন এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে। যাই হোক, মানবাধিকার কমিশন নিয়ে উনি কথা বলেছেন, এটা বলতে হয়, জাতির কাছে কিন্তু ভুল রিপোর্ট যাচ্ছে মাননীয় স্পিকার। হ্যাঁ, 3 মাসের ভিতরে ক্রিকেট কন্ট্রোল বোর্ড ইলেকশন দেবে তারা বিধি মোতাবেক। মানবাধিকার কমিশন মাননীয় স্পিকার, গুম কমিশন এবং আইসিটি অ্যাক্ট, 3টার মধ্যে ওভারল্যাপিং আছে। আইনমন্ত্রী পরিষ্কার করে কয়েকদিন আগে বলেছে, আমরা একটা স্বাধীন মানবাধিকার কমিশন করতে চাই যার সাথে মিল থাকবে গুম আইনের, যার সাথে মিল থাকবে আইসিটি আইনের। কারণ গুমের কারণে যে বিচারটা আইসিটি কোর্টে এখন করা হচ্ছে, আইনটা পরিবর্তন করে, যার সাজা যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ডও আছে খুব সম্ভবত। ইনভেস্টিগেটিং এজেন্সি তাদের আছে, প্রসিকিউশন টিম আছে, তদন্ত টিম আছে। তারা প্রসিকিউশন যখন একটা চার্জশিট দাখিল করে, ওরা বলা হয় ফ্রেমিং অব দি চার্জের আগে ফর্মাল চার্জ দাখিল করে। এই ফর্মাল চার্জ দাখিল করার পরে ইভেন সেই ইলেকশন করার জন্য আর উপযুক্ত থাকে না। এই শক্তিশালী আইনটার সাথে ম্যাচিং না করে আরো কম সাজার বিধান করে একটা টেম্পোরারি তদন্ত করার একটা দায়িত্ব মানবাধিকার কমিশনকে দিয়ে 1-1.5 বছর সময় বিনষ্ট হবে। তার চাইতে যিনি ভিকটিম, গুমের ভিকটিম, সরাসরি যদি আইসিটি অ্যাক্টে মামলা দায়ের করতে পারে, সেখানে তদন্ত হবে, তদন্তের জন্য আলাদা অর্গান আছে, প্রসিকিউশন টিম আছে, সেইটা ম্যাচিং না করে একটা গত ইন্টারিম গভর্নমেন্ট একটা, আমি বলবো, বালখিল্যপনা একটা আইন করে দিয়েছে। এবং সেটার সাথে মানবাধিকার কমিশনের একটা সিমিলারিটিস থাকবে। স্ট্রং মানবাধিকার কমিশন আমরা করতে চাই। এখন যে মানবাধিকার কমিশনকে যে সমস্ত ক্ষমতা দেয়া হয়েছে, তার সাথে স্টেক হোল্ডারদের আলাপ আলোচনা ছিল না। স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করতে হবে। উই হ্যাভ এ হিল ট্যাক্স প্রবলেম, বাংলাদেশে এলজিবিটিকিউর প্রবলেম আছে। আমাদের সামাজিক এবং অর্থনৈতিক এবং ধার্মিক সমস্ত কালচারকে মিলিয়ে তারপরে আমরা এই দেশের উপযোগী আন্তর্জাতিক মানসম্পন্ন ইনশাআল্লাহ মানবাধিকার কমিশন বিল আমরা এখানে আনবো, সেটা আমাদের কমিটমেন্ট। তার সাথে এগুলো বাধা দেওয়ার কিছু নেই। বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ব্যাংক দখল কারা করেছিল মাননীয় স্পিকার ইন্টারিম গভর্নমেন্টের সময়, সেটা এই দেশের মানুষ জানে। বাংলাদেশ ব্যাংক কাদের নেতৃত্বে কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক নৈরাজ্য সৃষ্টি করেছে। আমরা মনে করেছিলাম বাংলাদেশের অর্থনীতিটা পুনরুদ্ধার করার জন্য তারা কাজ করবে।